হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। রুমার মুখে বসে আছে তামিম। পাশে বসে মশকরা করতেছে ওর বন্ধু পারভেজ। গ্রামের অতি সাধারণ ঘরের ছেলে তামিম। খান সাহেব তার আদরের নাতনি অরিনের সাথে তামিমের বিয়ে ঠিক করেছে। সেই উপলক্ষে পুরো বাড়িতেই যেন সবাই বিয়ের আমেজে মেতে উঠেছে। কিছু সময় পরে আবার পুরো বাড়িটা যেন শোকের ছায়ায় থেকে যায়। কেননা তামিমের যে মেয়ের সাথে বিয়ে হবার কথা ছিল সেই মেয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে, যেটা শুনে খান সাহেব ভীষণ চিন্তায় পড়ে যায়। বাপকে এমন করে চিন্তা করতে দেখে অরিনের বাবা শফিক সাহেবের কাছে এসে বলে, আব্বা, আপনি এভাবে চিন্তা করতেছেন কেন? আপনি একদম চিন্তা করবেন না। আমি লোক পাঠাচ্ছি অরিনকে খুঁজে আনার জন্য। খোঁজে আর কি লাভ? ও তো ওর প্রেমিকের সাথে পালিয়ে গেছে নিজের ইচ্ছাই, আমাদের সবার মুখে চুলকানি দিয়ে। তারপরে আমি লোক পাঠিয়ে ওই ছেলের বাবা মাকে তুলে নিয়ে আসি। তাহলে আমরা অরিনকে অনায়াসে পেয়ে যাব। যারা ভুল করে হারিয়ে যায় তাদের খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু যারা নিজের থেকে হারিয়ে যায় তাদের খুঁজে বের করা অসম্ভব। আমাদের জমি জমা চাষবাস করে খেয়ে দিন পার করে, আর হারামজাদার সাহস কত বড় আমাদের বাড়ির মেয়ে নিয়ে পালিয়ে যায়। তোরা চিন্তা করতেছিস এটা, আর আমি চিন্তা করতেছি অন্যটা। আবার আপনি কি চিন্তা করতেছেন বলেন তো? আমি রহমানের ছেলে তামিমের সাথে এত শখ করে অরিনের বিয়ে ঠিক করলাম, আর অরিন এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমি এখন ওই ছেলের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? সেটা তো আমিও ভাবছি। অরিন যদি তামিমকে পছন্দ না করতো, তাহলে বিয়ে করতে রাজি হলো কেন? হয়তো ও আমার মুখের উপরে মানা করতে পারবে না বলেই এই বিয়েতে রাজি হয়েছিল। ভাইজান, তুমি লোক পাঠিয়ে ওদের ধরে আনার ব্যবস্থা করো। ওর বুকটা ছিঁড়ে সাহস কত আমি সেটাই দেখতে চাই। ছোট, তুই ঠিক কথাই বলেছিস। আমি এখনই লোক পাঠিয়ে ওদের ধরে নিয়ে আসার ব্যবস্থা করতেছি। ওর বুক ফেলে কলজাটা বের করে মেখে দেখবো কত বড়। শফিক সাহেব উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে নিলে খান সাহেব বলে ওঠে, শফিক থাম, তোকে কিছুই করতে হবে না। অরিন যেহেতু আমাদের মুখে চুলকানি মাখিয়ে সুখের খোঁজে চলে গেছে, তাহলে ওকে সেভাবেই থাকতে দে। আমি ভুলে যাব আমার অরিন নামের কোনো নাতনি ছিল। ভালো হবে তুইও ভুলে যা ওর কথা। কি বলছেন আব্বা? যে মেয়ে আমাদের সবার মুখে চুলকানি মাখিয়ে চলে গেল, তাকে এভাবে বলে যাবো? আমি যেটা বলছি সেটাই কর। তোর মেয়ে আমার বাড়ির আশেপাশেও কখনো আসতে পারবে না। সে না হয় বুঝলাম, তা আপনি আপনার পছন্দের ছেলের কি করবেন? সে তো অনেক আশা নিয়ে বর্ষে যে বসে আছে। সেটা তো আমিও ভাবতেছি। তোরাই বল, এখন আমি তামিমের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? খান সাহেবের কথা শেষ হতেই শফিক সাহেব বলে ওঠে, আব্বা, আপনি যদি অনুমতি দিতেন তো আমি একটা আইডিয়া দিতাম। এই আইডিয়া শুনলে আপনি তামিমের কাছে ছোট হবেন না। এতে অনুমতি নেয়ার কি আছে? তোর মনে যেই কথা এসেছে সেটা বলে ফেল। হ্যাঁ ভাইজান, আব্বা ঠিকই বলেছে। তোমার মনে নেই আইডিয়া এসেছে, তুমি সেটা বলে ফেলো। আব্বা, আমি বলি কি, আমার মেয়ে যেহেতু পালিয়ে গেছে, সেহেতু আপনি রফিকের মেয়ে তন্নির সাথে তামিমের বিয়ে দেন। শফিকের কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেও অবাক হন না খান সাহেব, বরং খান সাহেব কথাটা নিয়ে ভাবতে থাকে। আর এইদিকে রফিক বলে, ভাইজান, তুমি এটা কি বলতেছো? আমার মেয়ে তন্নি শহরে মডার্ন মেয়েদের মাঝে একজন, আর তার সাথে গ্রামের ছেলে বিয়ে দিতে চাচ্ছ? তুমি তো জানোই তন্নি কেমন। আমি তো ভুল কিছু বলিনি। তন্নি একটু রাগী, অহংকারী। তবে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। দেখো ভাইজান, তুমি আমার বড় ভাই, আমি তোমার কথাকে সম্মান করি, তাই বলে জেনে শুনে তন্নির সাথে বিয়ে দিয়ে তামিমের ছেলেটার জীবন নষ্ট করব না। দেখ ছোট, আমি মানছি তন্নি একটু বদমেজাজি, তাই বলে বিয়ের পরেও কি এমন থাকবে? ভাইজান, আমি আমার মেয়েকে হাড়ে হাড়ে চিনি, তন্নি তামিমকে জীবনেও মেনে নেবে না। ওদের দুই ভাইকে থামিয়ে দিয়ে খান সাহেব বেশ চড়া গলায় বলে ওঠে, তোরা থাম। আর শফিক যেটা বলেছে সেটা নিয়ে আমি চিন্তা করে দেখলাম, এটা করলে ভালো ছেলে মন্দ হবে না। আব্বা, আপনি তো জানেন তন্নি কেমন মেয়ে,
আর ওর চল চলন কেমন, আপনি জেনে শুনে কেন এটা সহজ সরল ছেলের জীবনটা নষ্ট করবেন? মেয়েরা যেমনই থাকুক না কেন, বিয়ের পর সব মেয়েই পরিবর্তন হয়। কিছুই ঠিক হবে না, বরং তামিমের সাথে তনির বিয়ে হলে তামিমের জীবনটা নষ্ট হয়ে যাবে আব্বা। দেখ রফিক, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তোর মেয়ের সাথেই তামিমের বিয়ে হবে, না হলে আমি আমার সম্পত্তির কানাকড়িও তোকে দিব না। আব্বা এখানে কথাটা সম্পত্তি না, আমাকে আপনি কিচ্ছু না দিলেও আমার কিছু যায় আসে না, আমি তো চিন্তা করতেছি ছেলেটার কথা। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। বা আপনি তাহলে তন্নিকে দেখে এই বিষয়ে কথা বলেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আর কথাবার্তা বলার সময় নেই। রফিক, তুই গিয়ে বৌমাকে বল তন্নিকে রেডি করে দিতে। ঠিক আছে, আমি গিয়ে বলতেছি, আপনার মতের বিরুদ্ধে গিয়ে কথা বলার সাধ্য আমার নেই। রফিক সাহেব মনটা মলিন করে উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে আসে। তন্নির মা ফোনে কথা বলতেছিল। তন্নির বাবাকে রুমে ঢুকতে দেখে মিসেস রোশনি বেগম জিজ্ঞেস করে, কি ব্যাপার তনির আব্বু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ করলো নাকি আবার? না, আমি ঠিক আছি। আসলে আব্বার একটা সিদ্ধান্ত শুনে আমার হাই লেভেলে থাকা প্রেশার লো লেভেল নেমে এসেছে। কি বলো, আব্বা তোমাকে কি এমন কথা বলেছে যেটা শুনে তুমি এমন করতেছো? রোশনি বেগমের কথা শুনে শফিক সাহেব পুরো ঘটনা খুলে বলে। সবটা শুনে রোশনি বেগম বলে, কি বলো এসব? আমি ঠিকই বলছি, আব্বা যেটা বলছে সেটাই ফাইনাল। এখন তুমি তোমার মেয়েকে রেডি করো বিয়ের জন্য, না হলে আব্বা তার সম্পত্তি কানা করিও আমাদের দেবে না। আব্বার মুখের উপরে তো কথাও বলতে পারবো না, এখন তাহলে কি করব বলো? তন্নি কি এটা মানবে বলে তোমার মনে হয়? না মানলেও মানাতে হবে, তুমি তো আব্বাকে চিনো, সে একবার যেটা বলে সেটাই না করে ছাড়ে না। এই নাও বেনারসি শাড়ি, তোমার মেয়েকে পরিয়ে রেডি করো। উপরের কথাগুলো বলেই রফিক সাহেব সেখান থেকে চলে যায়। রোশনি বেগম কি আর করবে, তনিকে খুঁজে বের করে রুমে নিয়ে আসে আর হাতে বেনারসি শাড়ি দিয়ে বলে, তন্নি এই শাড়িটা পরে ঝটপট রেডি হয়ে নে। তন্নি শাড়িটা হাতে নিয়ে দেখতে থাকে, ওর মাকে বলে, এটা তো বিয়ের কোণে পড়ে, তুমি আমাকে কেন পরতে বলছো? আর তাছাড়া আমি তো জীবনেও শাড়ি পরিনি, কিভাবে পরে সেটাও জানি না। এত কথা বলার সময় নেই, তোর দাদু তোকে শাড়ি পরে রেডি হতে বলেছে, ব্যাস। কি বলো, ওই বুড়োর আবার এই বয়সে বিয়ে করার ভূত মাথায় চাপলো নাকি? আমি এত কিছু জানি না, তুই তাড়াতাড়ি শাড়িটা পরে নে। আমি তো শাড়ি পরতেই জানি না, তাহলে আমি কি করে শাড়ি পরবো বলো? তোকে শাড়ি পরিয়ে দেবার জন্য লোক আসতেছে, একটু দাঁড়া। রোশনি বেগম উপরে কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। এইদিকে কিছু সময় পরে পার্লারের লোক এসে তন্নিকে শাড়ি পরিয়ে পুরো বিয়ের কনের মতো সাজিয়ে দেয়, যেটা দেখে তন্নি অনেকটাই অবাক হয়। কেননা ওকে এভাবে কেন সাজাচ্ছে সেটার হিসাব কোনোভাবেই মিলাতে পারছে না। সবাই রুম থেকে চলে যাওয়ার পরে তন্নি মনে মনে ভাবে, বুইড়ার মনে হয় আমাকে বধূ সাজে দেখতে মন চাইছে, তার জন্যই মনে হয় অরিনাপুর বিয়েতে আমাকে কনের সাজে সাজতে বলেছে। বুইড়ার বয়স হলেও মনে অনেক রং আছে দেখছি। তন্নি উপরের কথাগুলো ভাবছে আর এইদিকে রোশনি বেগম কাজের সাথে করে রুমে প্রবেশ করে। কাজে দেখে তন্নি হা করে তাকিয়ে থাকলেও তারা বিয়ের কাজ থামিয়ে রাখে না। তন্নিকে কবুল বলতে বলে। কবুল শব্দ শুনে তন্নি যেন পাথর হয়ে গেছে। তন্নি কিছুই বুঝে উঠতে পারছে না, যেটা দেখে রোশনি বেগম বলে, তন্নি, মা আমার কবুলটা বলে ফেল, না হলে তোর দাদু অনেক কষ্ট পাবে। কি বলছো আম্মু? ওই বইয়ের খুশির জন্য আমি কবুল বলবো? তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আমরা পাগল হইনি, তোর দাদু যেটা বলেছে সেটাই কর, না হলে তোর দাদুর রাগ তো জানোসই। তাই বলে তোমরা আমাকে এভাবে বলে দিচ্ছ? দেখ মা, দেরি হয়ে যাচ্ছে, তুই কবুলটা বলে ফেল। আম্মু, তোমরা কি ভেবেছো আমাকে দিয়ে জোর করিয়ে কবুল বলালেই আমি এই বিয়ে মেনে নিব? কখনো না। সে তো সময়ে দেখা যাবে, এখনকার বারের মতো আগে কবুলটা বলে ওদের মুক্তি দে। তন্নির আগে কচকচ করতে করতে কবুল বলে দেয়। এইদিকে কবুল শুনে কাজী সাহেব চলে যায় বেশ খুশি মনে। দেখতে দেখতে বিয়ের কাজটাও বেশ ভালোভাবে সম্পন্ন হয়ে যায়। রফিক, এভাবে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকবি নাকি মেয়ের জামাইকে বরণ করে নিবি? আব্বা এখানে আমার মনমরা হয়ে থাকার কি আছে? আপনি আমার গুরুজন হয়ে যেটা করছেন সেটা তো আর খারাপ করেন নাই।
আমি সবটা মেনে নিয়েছি। তাহলে বল, তামিমকে তন্নির জামাই হিসেবে তোর কেমন লেগেছে? যদিও আমি তামিমকে খুব একটা চিনি না, তারপরও আপনার মুখের ছেলেটার সম্পর্ক শুনে ভালোই মনে হচ্ছে। তুই তো আর গ্রামে থাকিস না, তাই ওর সম্পর্কে জানিস না। ছেলেটা অনেক ভালো, ওর বাবা মা আমাদের জমি জমা চাষাবাদ করেই চলে, তারাও অনেক ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহর হয়তো তনির ভাগ্য তামিমকেই লিখে রেখেছিল, তাই অরিন এভাবে চলে গেছে আর ওদের বিয়েটা হলো। এইভাবেই বাবা ছেলে কথা বলছে। এইদিকে তামিম এখনো জানে না ওর অরিনের সাথে বিয়ে না হয়ে তনির সাথে বিয়ে হয়েছে, কেননা খান সাহেবের তামিমের উপর বিশ্বাস আছে, ও তার কথা ফেলবে না। এইদিকে পারভেজ ব্যাপারটা জানতে পারলেও খান সাহেবের অনুরোধে তামিমকে বিষয়টা জানায় না। পারভেজ, একটা কথা বল। হ্যাঁ বন্ধু বল, কি কথা? আমার আর অরিনের বিয়েটা তো হলোই, তোর কাছে আমার আর অরিনের জুড়িটা কেমন লাগছে? বন্ধু কি আর বলবো, বিয়েটা তো তোর অরিনের সাথে না, হয়েছে ওর চাচাতো বোন তন্নির সাথে। যার সাথে হয়েছে সে অনেক সুন্দরী, তোদেরকে একরে মানিয়েছে। তুই এটা কি বললি? যার সাথে মানে কি? না মানে আমি অরিন ভাবির কথাই বলেছি, তুই শুনতে ভুল করেছিস। আমি স্পষ্ট শুনলাম তুই কিছু একটা বললি। আচ্ছা এখন এসব কথা বাদ দিয়ে চুপ করে বসে দাঁড়িয়ে থাক। এই শীতের মাঝে আমারই তুই দাঁড়িয়ে থাকতে বল। বন্ধু শীত লাগলেই তো ভালো, একটু পরে গিয়ে নরম কোলবালিশের স্পর্শ পেয়ে সে গরম হয়ে উঠবে। মজা লস আমার লগে, হ্যাঁ? সময়ে মুঝে ভি আয়েগা, তখন বুঝামু মামুর বেটা আমিও কোন অংশে কমও না। সেটা পরে দেখা যাবে, আগে নিজেরটা নিজে দেখে নাও বন্ধু। আমার কেন জানি মনে হচ্ছে তুই কিছু একটা আমার কাছে লুকাচ্ছিস। সব কিছু নিয়ে তোর শুধু সন্দেহ। যা এখন রুমে যা, তোর মতো কপাল যেন আমার হয়, শ্বশুরবাড়িতে বাসর ঘর করা হে বিয়ে। ওদের কথা বলার মাঝেই সেখানে উপস্থিত হয় খান সাহেব, আর খান সাহেব তামিমকে উদ্দেশ্য করে বলে, কি দাদু ভাই, বউকে একা করে বসিয়ে রেখে এখানে এই কনকনে শীতের মাঝে থাকলে হবে, নাকি তোর পরবর্তীতে আমাকে যেতে হবে? দাদু, তোমার মতো ড্রাইভার দ্বারা এখন আর এইসব নতুন মডেলের গাড়ি চালানো সম্ভব না, সোজা রাস্তায়ও অ্যাক্সিডেন্ট করবে। দাদু ভাই ভুলে গেলে হবে না, ড্রাইভার বুড়া হলেও তার স্কিল কিন্তু নতুনদের থেকে বেটার থাকে, তা পরীক্ষা দিয়ে দেখবা নাকি? বুড়ার শখ কত, এই বয়সে এইসব পরীক্ষা দিয়ে দেখাতে চাই। দাদু ভাই তোর উপরে আমার অনেক বিশ্বাস আছে, তাই আমার আদরের নাতনির সাথে বিয়ে দিয়েছি, আশা করি আমার বিশ্বাসের অমর্যাদা কখনো করবি না। দোয়া করিও আমি যেন সারা জীবন তোমার ওই বিশ্বাসের মর্যাদা দিতে পারি। আমি তোমাকে সবসময় আমার বন্ধু হিসেবে পাশে পেয়েছি, বাকি জীবনও আমার বন্ধু হয়েই থাকবে। এখন আমি তোর বন্ধু না, আজ থেকে আমি তোর দাদা শ্বশুর। আচ্ছা দাদু, তুমি তোমার নাতনির সাথে কথা বলেছো? কথা বলেছি, সেখানে অনেক মজাও হয়েছে বটে। কি কথা বলে আমাকে একটু বলো না শুনি। না এখন সেটা তোকে বলা যাবে না, তুই এখন রুমে যা। ঠিক আছে যাচ্ছি, তবে মজার কথাগুলো সময় করে আমাকে শুনিও কিন্তু। ঠিক আছে শোনাবো, কিন্তু এক চাঁদনি রাতে তোর পাশে বসে। চাঁদনি রাতে আমি আমার বউয়ের পাশে বসে তার কোলে মাথা রেখে গল্প করা বাদ দিয়ে তোমরা এই কথা শুনবো, তাই না? আচ্ছা তোকে তাহলে অন্য এক সময় ঠিকই শোনাবো। তামিম আর কথা না বাড়িয়ে ছাদ থেকে নামার জন্য হাঁটা শুরু করে। অমনি খান সাহেব পেছন থেকে ডাকে, দাদু ভাই বিড়াল মারতে ভুল করলে কিন্তু চলবে না। তামিম কিছু না বলে হাসতে হাসতে নিচে চলে আসে। তামিমকে ওর শ্বশুর শাশুড়ির সাথে আগেই পরিচয় করিয়ে দিয়েছে, তবে ও এখনো বুঝতে পারেনি তন্নির সাথে যে ওর বিয়ে হয়েছে। তামিম দরজা খুলে ভেতরে প্রবেশ করতে অবাক হয়ে যায়, কেননা তন্নি রুমে নেই। তামিম একটু অবাক হয়ে মনে মনে বলে, কি ব্যাপার, আমার সদ্য বিয়ে করা বউটা কোথায় গেল? প্রথম রাতেই আবার বউ হারা হলাম না তো? তামিম এসব ভাবতে ভাবতে বুঝতে পারে বারান্দা থেকে কেউ রুমে ঢুকছে। তামিম বধূ বেশে থাকা মেয়েকে দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায়, কেননা তামিম অরিনকে দেখলেও তন্নিকে আগে কখনো দেখেনি। তামিম বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমি বিয়ে করলাম খান সাহেবের নাতনি অরিনকে,
আর আমার বাসর ঘরে দেখছি অন্য মেয়ে, এটা কিভাবে? এই যে ম্যাডাম, আপনি আমার বাসর ঘরে কি করেন? তামিম উপরের কথাগুলো বলতে বলতেই তন্নির হাতে স্পর্শ করে, যার জন্য তন্নি তামিমের গালে ঠাস করে একটা থাপড় বসিয়ে দেয় আর বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই তর্নি চৌধুরীর হাত স্পর্শ করিস? না, ব্যাপারটা মোটেও তো ভালো লাগছে না। সবাই বিয়ের প্রথম রাতে পায় ভালোবাসা, আর আমি পাচ্ছি চটকানি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে এটা বলেন, কে আপনি? দাদুকে ফুসলিয়ে ফাসলিয়ে আমাকে বিয়ে করে এখন বলছিস কে আমি? একটা থাপ্পড় খেয়ে মাথার তার ছিঁড়ে গেল নাকি? না, মাথার তার তো আমার ঠিকই আছে। আসলে আমার সাথে বিয়ে হয়েছে অরিনের, এখানে তারই তো থাকার কথা। ন্যাকামি করার আর জায়গা পাস না? সবাই মিলে আমার সাথে নাটক সাজাচ্ছিস। আরে ভাই, আমি ন্যাকামো করতে যাবো কোন দুঃখে? আমার সাথে তো অরিনেরই বিয়ে হয়েছে। তুই কি করে ভাবলি অরিন আপু তোর মতো ফকিরকে বিয়ে করবে? কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তামিমের কথা শেষ হওয়ার সাথে সাথেই পেছন থেকে খান সাহেব বলে ওঠে, সেটা আমি বলতেছি। দাদু, এ মেয়ে কি বলতেছে? আর কে এই মেয়ে? আমি তো চিনতে পারতেছি না। এই হলো আমার আরেক নাতনি তন্নি চৌধুরী, রফিকের আদরের একমাত্র মেয়ে। সে না হয় বুঝলাম, তা সে আমার বাসর ঘরে কি করতেছে? আরে গাদা, ওর সাথেই তোর বিয়ে হয়েছে, তনি তোর বিয়ে করা বউ। কি বলছো? তার মানে তোমরা সবাই মিলে আমার সাথে ধোঁকাবাজি করছো? কি করব বল, অরিন বাড়ির থেকে পালিয়ে যাওয়ার পর এই পথ ছাড়া আর কোনো পথ আমার সামনে খেয়াল ছিল না। সেটা আমাকে বললেও পারতে। তোর উপরে আমার বিশ্বাস আছে দেখেই কিছু জানাইনি। এখন দুজনে মিলেমিশে নতুন জীবন শুরু কর। দাদু, তোমরা আমাকে এভাবে ঠকাতে পারলে? আমার মতো সুন্দরী শিক্ষিত মেয়ের সাথে এমন গ্রামের একটা খ্যাত ছেলের বিয়ে দিলা? দাদু ভাই, আমি তোর সাথে ঠকবাজি করিনি। তামিম অনেক ভালো ছেলে, দেখিস তোকে অনেক হ্যাপি রাখবে। তোমরা আমার সাথে এমনটা করবে জানলে আমি কখনোই এই গ্রামে আসতাম না। সেটা বলে আর লাভ নাই, যা হবার তা তো হয়ে গেছে। এখন দুজনে মিলেমিশে এক হয়ে সংসার শুরু কর, আমি গেলাম। খান সাহেব উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। এইদিকে তামিম তন্নিকে বলে, দেখেছেন, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সেটার কিছুই আমি জানি না। ন্যাকা সাজতে হবে না। তুই কি ভেবেছিস দাদুর কথায় তুই আমার কাছে হিরো হয়ে যাবি? আমি কখনোই তোকে স্বামী হিসেবে মেনে নিব না। স্বামী হিসেবে যদি মানতেই না পারবেন, তাহলে বিয়েটা করলেন কেন? তোকে বিয়ে করতে আমার বয়ে গেছে। দাদুর মনে কষ্ট দিতে পারবো না বলেই বিয়েটা করতে হয়েছে। না হলে তোর মতো পোলা এই তর্নি চৌধুরীর ধারের কাছেও আসতে পারতো না। এখন আপনার জীবনে এসেই যখন পড়েছি, তখন সব রাগ ভুলে আপন করে নিলে কিন্তু মন্দ হতো না। চুপ, একদম চুপ। খুব শখ না এই তর্নি চৌধুরীর স্বামী হয়ে চৌধুরী বাড়িতে রাজ করার? দেখুন, আপনার বাবার টাকার প্রতি আমার কোনো লোভ নেই। আমি দিন কাজ করে দিন খাই, এতেই আলহামদুলিল্লাহ। আমার বাবার সম্পত্তির ওপরে তোর লোভ আছে কিনা সেটা তো বুঝতেই পারছি। কি প্ল্যান করেছিস মাইরি? সোজা আমার সহজ সরল দাদুকে পটিয়ে তার নাতনিকে বিয়ে করে নিলি। তুই যে একটা ব্রিলিয়ান্ট সেটা বলতেই হবে। আপনি যেটা বলতেছেন সেটা একেবারেই ভুল। কারণ আপনাকে বিয়ে করার জন্য আমি আপনার দাদুকে পটাইনি, কারণ আপনার দাদুই আমাকে বাধ্য করেছে তার নাতনিকে বিয়ে করতে। তুই যে দাদুর কথা শুনে নাচতে নাচতে তার নাতনিকে বিয়ে করতে আসলি, তোর কি যোগ্যতা আছে তার নাতনিকে বিয়ে করার? এক বেলা কাজ না করলে পেটে মনে তো হয় ভাত জোটে না। আবার ধনী মেয়েকে বিয়ে করে বউয়ের আদর পাওয়ার স্বপ্ন দেখিস? সব জায়গায় যোগ্যতা দিয়ে কাজ হয় না। আপনার চোখে হয়তো আমি আপনার যোগ্য না, তবে আমি আপনার দাদুর চোখে হয়তো যোগ্যের থেকেও বেশি যোগ্য, যেই কারণে আপনার সাথে আমার বিয়ে দিচ্ছে। তোর সাথে কথা বলে আমি আমার মুড আর খারাপ করতে চাই না। এমনিতেই আমার কথার আগে হাত বেশি চলে, তাই আমি চাই না রাতের বেলায় তোর সাথে মারামারি করতে। চল সর এখান থেকে, আমি ঘুমাবো। আপনি ঘুমালে আমার বাসরাতের কি হবে? আমি ছোট্ট থেকে এই রাতটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আপনি এভাবে আমার স্বপ্নটাকে গলা টেপে হত্যা করিয়েন না। তোর স্বপ্নের আমি নিকুচি করি? শখ কত এই তন্নি চৌধুরীর সাথে বাসর করবে। গরিব বলে কি এটুকু স্বপ্ন দেখতে পারবো না? আমার মতো গরিবের সন্তানদের স্বপ্ন দেখাও কি তাহলে অপরাধ?
শুধু অপরাধ না, অনেক বড় অপরাধ। তোরা যেটা পূরণ করতে পারবি না সেটা নিয়ে পড়ে থাকিস কেন? তুই জানিস না এই পৃথিবীতে টাকাই হলো সব। যার টাকা নেই তার এই পৃথিবীতে কিচ্ছু নেই। তার মানে যাদের টাকা আছে তারাই স্বপ্ন দেখবে, আর আমার মতো মানুষ স্বপ্ন দেখে সেই মানুষের স্বপ্নের কথা শুনবে? দেখ ভাই, তোর সাথে কথা বলে আমি আমার রাগকে আর বাড়াতে চাই না। তুই ভালোই ভালো এখান থেকে চলে যা। আমি সব রাগ ভুলে ঘুমাই। কোথায় যাব আমি? আজকের জন্য আমার তো এখানেই থাকার কথা, আপনিও জানেন আর আমিও সেটাই জানি। তোর মতো ফকিরের সাথে আমি রুম শেয়ার করতে পারবো না, বেড তো দূরের কথা। তাহলে আমি থাকবো কোথায়? সেটার আমি কি জানি? বিয়ে করার আগে মনে ছিল না বড় লোকের মেয়ে বিয়ে করলে কপালে ভালো বিছানা জোটে না? আসলে এমন কথা তো কোথাও লেখা নেই, তাই হয়তো আমি শুনিনি বা দেখিও নি। জীবনে তো স্কুলের বারান্দাও যাসনি, তাহলে এমন কথা দেখবি কি করে? আমি স্কুলে যাইনি? আসলে ঠিকই বলেছে, আমি কখনো স্কুলে যাইনি, শুধু গরু ছাগলের রাখালগিরি করতেই সবার পায়ে হয়ে গেছে। তোর এসব ড্রামা শেষ হলে এবার রুম থেকে বের হ, আমি ঘুমাবো। আমি এই রুম থেকে বের হয়ে গেলে আপনার দাদু বাবা মা কি মনে করবে ভেবে দেখেছেন? কে কি ভাবলো না ভাবলো সেটা দেখার বা শোনার টাইম আমার নেই। আপনার দাদু কিন্তু এসব শুনলে আপনাকে কোনো সম্পত্তি দেবে না। এই বুড়া আসলে শুরু করেছেটা কি? ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করতে রাজি করাইলো। আচ্ছা তুই সোফায় ঘুমা, তবে খবরদার আমার পাশে আসার চেষ্টাও করবি না, তাহলে একদম খুন করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি সোফায় ঘুমাচ্ছি, আপনি খাটে ঘুমান। তামিম উপরের কথাগুলো বেশ মলিন কণ্ঠেই বলে। মনের কোণে কত আশা জমা ছিল, আজকে রাতে এইটা করবে ওটা করবে সেটা করবে, কিন্তু নিয়তের কি খেলা, কিছুই হলো না, শুধু বুক ভরা অবহেলাটাই পেয়ে গেল। তামিম বিছানা থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে সোফায় রেখে তন্নিকে বলে, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন তো। ওহো, রুমে থাকতে দিয়েছি বলে ভেবে নিয়েছিস যেটা চাইবি সেটাই পাবি? না ঠিক সেটা না, আমি আসলে বলতে চাচ্ছিলাম কি, আচ্ছা বল দেখি তোর মনে কি কথা লুকিয়ে রেখেছিস। বিয়ের দিন রাতে নতুন বর বউকে দুজনে মিলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। হ্যাঁ তো, আমরা যেহেতু সদ্য বিয়ে করা স্বামী স্ত্রী, সেহেতু আমাদের উচিত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া। তোকে আমি স্বামী হিসেবে মানি না, তাহলে বাসর রাতে সব নিয়ম পালন করব ভাবলি কি করে? এই রাতটা প্রতিটা নারী পুরুষের জীবনে একবারই আসে, হেলায় হেলায় নষ্ট না করে চলেন না, দুজনে মিলে রাতটা উপভোগ করি। চুপ, একদম চুপ। তোর মুখ থেকে যদি আর একটাও কথাও বের হয় তো আমি তোর মুখ সেলাই করে দিব। উপরের কথাগুলো বলে তনি কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। তামিম বেচারা অসহায়ের মতো সোফায় শুয়ে বলে, আমাকে এভাবে দৌড়ে ঠেলে দিলেই যে আমি কষ্ট পেয়ে আপনার থেকে দৌড়ে চলে যাব সেটা ভাববেন না। বিয়ে যখন করেছি তখন স্বামীর অধিকার আদায় করেই ছাড়বো, আজ না হয়তো কাল। তোর মতো ফকিরকে আমি কখনোই আমার স্বামী বলে মেনে নিব না। দরকার হলে আমি আমার জীবও দিয়ে দেব, তবু তোকে স্বামী হিসেবে মানবো না। একদিন এই অপদার্থ গরিব ছেলেটাকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতে পাগল হবেন। দেখ ভাই, তোর এই মাতলামো কথা শুনে আমি ঘুম নষ্ট করতে চাই না, দয়া করে আমাকে ঘুমোতে দে। তামিম আর কোনো কথা না বলে সেও ঘুমের চেষ্টা করে, তবে ঘুম যেন ওর চোখে কোনোভাবেই ধরা দিচ্ছে না। বেশ রাত হয়ে এসেছে, তবুও তামিম ঘুমোতে পারছে না। এইদিকে তন্নির যেন অর্ধেক ঘুম শেষ। তামিম পাশ ঘুরে দেখে তন্নি ওর দিকে মুখ করে ঘুমিয়ে আছে। তামিম পলকহীন দৃষ্টিতে তন্নিকে দেখিয়ে যাচ্ছে। ঘুমন্ত মানুষ যে এত সুন্দর লাগে, যেটা তামিমের ধারণার বাইরে। এমনিতেই তন্নিকে তামিম এখনই ভালো করে দেখলো, এর আগে ঠিক ভালো করেই দেখেনি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এত রূপবতী একটা মেয়েকে আমার বউ করে পাঠিয়েছে। তামিম তন্নিকে দেখতে দেখতেই ঘুমিয়ে যায়। সকালে তামিম তন্নির আগেই ঘুম থেকে উঠে বাইরে চলে যায়। সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তামিমকে বাড়ির ছাদে এত সকালে দাঁড়িয়ে থাকতে দেখতে খান সাহেব কাছে এসে বলে, কি দাদু ভাই, নতুন বউ রেখে এত সকালেই উঠে পড়লে যে? দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কিন্তু তোর দাদিকে রেখে বাইরে বের হতেই চাচ্ছিলাম না, সকাল 10টার সময় বের হয়েছিলাম। দাদু, রাতে তোমার কপালের সাথে আমার কপালটা ঘষা দিলেই কিন্তু পারতে। তোর কথা ঠিক বুঝলাম না। না মানে
তোমার আর দাদির ভালোবাসাটা উপলব্ধি করতাম আর কি। হয়েছে, আর বলতে হবে না। এখন বল, রাতে তন্নি তোর সাথে কেমন ব্যবহার করেছে? ভালোই ব্যবহার করছে, যেটা আমি কখনো ভুলতে পারবো না চাইলেও। তাহলে তো হলোই, তন্নি সহজে তোকে মেনে নিয়েছে। আমি আরও ভেবেছি তোকে অনেক কাঠ কয়লা পোড়াতে হবে তন্নির ভালোবাসা পাওয়ার জন্য। তোমাদের সকলের দোয়া আমার সাথে আছে, তো তাই আর কি। আচ্ছা, তুই একা বাইরে আসলি, তন্নিকে নিয়ে আসলি না কেন? না মানে তোমার গিন্নি তো ঘুমাচ্ছে, আমি তার ঘুমের ডিস্টার্ব করতে চাইনি। হায় হায়, কত ভালোবাসা দাদু ভাই। দোয়া করি তোরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারিস। আল্লাহ যেন তোমার দোয়া কবুল করেন। আচ্ছা দাদু, একটা কথা বলো। হ্যাঁ বল, কি জানতে চাস? আমার সাথে অরিনের বিয়ে না দিয়ে তন্নির বিয়ে কেন দিলে? আসলে তোকে বলা হয়নি, অরিন অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, যে কারণে তোর সাথে তন্নিকেই বিয়ে দিতে হলো। অরিন পালিয়ে গেছে? কথাটা আমাকে জানলেই তো পারতে। আসলে ওই কথাটা তোকে বলার সাহস আমার হয়নি, কেননা খুব বড় মুখ করে কথা দিয়েছিলাম যে তোকে। দাদু, তুমি তো জানো না ওই কথাটা আমাকে না জানিয়ে আমার জীবনে কত বড় দুর্দশা ডেকে আনলে। তামিমকে চুপ করে কিছু একটা ভাবতে দেখে খান সাহেব বলে, কি রে দাদু ভাই, তোর আবার কি হলো, কিছুই বলছিস না? না মানে কিছু না। আচ্ছা দাদু, চলো নিচে যাই। চল তাহলে। তামিম আর খান সাহেব ছাদ থেকে সোজা নিচে চলে আসে। দুজনে সোফায় বসে গল্প করছে। এমন সময় সেখানে তন্নির আম্মু আব্বু আসলে খান সাহেব তাদের উদ্দেশ্য করে বলে ওঠে, কি ব্যাপার বৌমা, তোমাদের কি মেয়ের জামাইকে পছন্দ হয়নি? আব্বা, আপনি হঠাৎ এই কথা কেন জিজ্ঞাসা করছেন? না, জিজ্ঞাসা করে কি আর উপায় আছে বলো? তোমরা সবাই দূরে দূরে আছো, ছেলেটার সাথে কথাও বলছো না। ঠিক সেই রকম না, তামিমকে আমাদের পছন্দ হয়েছে। আসলে আমরা সবাই তো কাজে ব্যস্ত, তাই তো কথা বলা হয়ে ওঠেনি। আব্বার রশ্মি ঠিক কথাই বলেছে, আর আমি রশ্মিকে নিয়ে এখানে আসলাম তামিমকে দেখেই। খাবারের ব্যবস্থা করো, তন্নির যেমন আমার নাতনি, তামিমও কিন্তু আমার নাতি। ও আদর যত্নের যেন একটু কম না হয়। আপনি একদম চিন্তা করবেন না, আমার তামিমকে যথাযথ আদর যত্ন করব। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। তামিম ও শ্বশুর শাশুড়িকে সালাম করে। কিছু সময় পরে সবার জন্য খাবারের ব্যবস্থা করে। তামিম রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আর সাথে তন্নিকে নিয়ে আসো, যাও। ঠিক আছে দাদু, আমি এখনই যাচ্ছি। তামিম সেখান থেকে সোজা রুমে চলে আসে। রুমে এসে দেখে তন্নি এখনো ঘুমাচ্ছে। ইস, আমার সোনা বউটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। ওকে দেখে কে বলবে মেয়েটা এত রাগী। তামিম একা একাই উপরের কথাগুলো বলতে থাকে। এদিকে তন্নি তখনও গভীর ঘুমে মগ্ন। তামিম আস্তে করে তন্নিকে ডাক দিয়ে বলে, এই যে ম্যাডাম, শুনছেন? তামিম ডেকেই যাচ্ছে, তবে কোনোভাবেই সাড়া দিচ্ছে না তন্নি। তামিম এক পর্যায়ে তন্নির শরীরে ধাক্কা দিয়ে ডাক দেয়। বিপদটাও বাজে সেখানেই। তন্নি জাগ্রত হয়ে তামিমের গালে থাপ্পড় দিয়ে বলে, হারামির বাচ্চা, তোর এত বড় সাহস আমার শরীরে স্পর্শ করিস? তামিম গালে হাত দিয়ে অশ্রু খেচা কণ্ঠে নরম হয়ে বলে, আপনাকে কখন থেকে ডাকছি, শোনেন নাই দেখেই ধাক্কা দিয়েছি। তোকে কে বলেছে আমাকে ডাকতে? হ্যাঁ, সবাই নাস্তা করতে বসেছে, দাদু আপনাকে সাথে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। তুই ভাবলি কি করে তোর সাথে আমি যাব? দেখুন ম্যাডাম, আমাকে না মারলেও কিন্তু আমি আপনার স্বামী। আমার আপনার উপরে পুরো অধিকার আছে, কিন্তু আমি সেটা কখনো দেখাবো না। আপনি যেদিন আমাকে স্বামী হিসেবে মানবেন, সেদিন আমি স্বামীর অধিকার দেখাবো। তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমি সুযোগ পেলেই তোকে ডিভোর্স দিব। সেটা না হয় পরেই দেখা যাবে। এখন চলেন নিচে যাবেন, না হলে দাদু অনেক রাগ করবে। এই বুড়ার জন্যই আমি কিচ্ছু বলতে পারছি না, না হলে তোকে কাঁচা খেয়ে নিতাম। দূর হ আমার চোখের সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিচে যাচ্ছি, আপনি জলদি রেডি হয়ে নিচে আসেন। তামিম উপরের কথাগুলো বলেই তন্নির কোনো জবাব না শুনেই রুম থেকে বেরিয়ে আসে। এদিকে তন্নির আগে কচকচ করতে করতে ওয়াশরুমে ঢুকে যায়। তামিমকে একা নিচে আসতে দেখে ওর শাশুড়ি জিজ্ঞেস করে, কি ব্যাপার তামিম, তুমি না তিন্নিকে নিয়ে আসার জন্য রুমে গেলে, তাহলে এখন একা নিচে আসলে যে? এই রোশনি বেগমের কথা শুনে সবাই তামিমের দিকে তাকিয়ে রইল। বেচারা তামিমও কি আর বলবে, তাই অনেকটা সময় নীরব থেকে চিন্তা করে বলে, আসলে আম্মা হয়েছে কি, তন্নির একটু ফ্রেশ হতে দেরি হবে, আজ আমি চলে আসলাম। ও আচ্ছা। কি দাদু ভাই, তোর এত ক্ষুধা লেগেছে যে বউকে রেখে খেতে এসেছিস?
না মানে থাক, আর মানে মানে করতে হবে না, এখানে এসে বস। বৌমা, আমাদের খাবার দাও। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি দিচ্ছি। তারপরে সবাইকে খাবার দেয়, সবাই খাওয়া শুরু করে। কিছু সময় পরে তন্নি চলে আসে সেখানে। তন্নিকে দেখে ওর বাবা বলে, কিরে মা, তোর আসতে এত সময় লাগলো কেন? হই একটু ফ্রেশ হতে দেরি হয়ে গেল আর কি। ঠিক আছে, নাস্তা করেন তাহলে। হুম। তন্নি উপরে কথাটা বলেও চাচ্চুর পাশে বসতে নিলেই খান সাহেব বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, তন্নি, তুই কি করছিস এটা? তুমি তো দেখছোই আমি নাস্তা করার জন্য বসতেছি। সেটা শুধু আমি না, এখানে উপস্থিত সবাই দেখছে সে। তাহলে সমস্যা কোথায়? অবশ্যই সমস্যা আছে। তোর জন্য এত কষ্ট করে তামিম এখানে সিট রেখেছে, আর তুই ওইখানে বসতেছিস কোন দুঃখে? আর তাই তো তন্নিমা, তুই গিয়ে পাশে বসতে। চাচু, আমি তোমার পাশে বসি না? দেখো না আমাদের মা ছেলেকে কত সুন্দর লাগছে। যত রাখতে চাই তবু তোকে যে পাশে বসাই বেশ সুন্দর লাগবে। দূর ছাই, ভালো লাগে না, আমি ওর পাশে বসবো না। কি ব্যাপার, তুই এমন করছিস কেন তামিম? তোর স্বামী ওর পাশে বসতে কি সমস্যা? হ্যাঁ রে, তামিমের পাশে বসতে কি সমস্যা তোর? সমস্যা আছে বলে আমি ওর পাশে এখন বসবো না। তোকে বসতেই হবে না, না হলে নাস্তা করার দরকার নেই। বুঝলাম না, তোমরা বসা নিয়ে কেন এমন করতেছো? তামিমের পাশে বসে খাবার খেতে তোকে বেশি ভালো লাগবে তাই। আমি ওর পাশে বসে খাবো না। দাদু, তোমরা একটু থামো না, ওকে ওর মতো থাকতে দাও। আমার পাশে না বসলে কি ভালোবাসা কমে যাবে নাকি? তুই বলছিস বলে ছাড় দিলাম, না হলে ওকে তোর পাশে বসিয়ে দাম নিতাম। ধন্যবাদ তোমাকে, এবার নাস্তা শুরু করো। তুইও শুরু কর। সবাই খাওয়া শুরু করে। এইদিকে তন্নি তামিমের দিকে আর চোখে তাকিয়ে রাগে যেন ফুসফুস করতেছে, কেননা তন্নি বিশ্বাস করে তামিম ওর দাদুকে খেপিয়েছে। আবার মনে মনে ছক আঁকে, তামিমের বাচ্চা, তুই কি ভেবেছিস দাদুর ভয় দেখি আমাকে ফাঁদে ফেলবি? সেটা কখনো হবে না। একবার বাড়িতে যেতে দে, তারপরে তোকে বোঝাবো মজা। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, সবাই সোফায় বসে গল্প করতেছে। এমন সময় খান সাহেব বলে ওঠে, তামিম, তুই তন্নি সহ সবাইকে নিয়ে আমাদের গ্রামটা ঘুরে দেখিয়ে নিয়ে আয়। ওরা তো আর প্রতিদিন এভাবে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারে না। দাদু, তোমার নাতনি যদি আমার সাথে যেতে রাজি হয় তাহলে ঘুরতে নিয়ে যেতে আমার কোনো অসুবিধা নেই। তন্নি এখন তোর বিয়ে করার বউ, তাহলে তোর সাথে কেন ও যাবে না? হ্যাঁ তামিম, আব্বা তো ঠিকই বলছে, তন্নি এখন তোমার ঘর নেই, তুমি যেখানে যাবে তন্নিকে সাথে নিয়ে যেতে পারবে। সেটা তো আপনার মেয়ে বুঝতে চাচ্ছে না। ওই যে দেখেন কি সুন্দর করে কাজল ভরা রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে। তামিম তন্নির দিকে তাকিয়ে উপরের কথাগুলো বলে। এইদিকে তামিমের কথা শুনে তন্নি তো আরো রেগে যায়। তবে সেখানে ওর দাদু থাকায় কিছু বলতে পারে না, তবে মনে মনে ঠিকই বলে, এখানে সবাই উপস্থিত বলে কিছু বলছি না, একবার ভাগে পাই তখন দেখাবো এই তন্নি কি জিনিস। তন্নিকে এভাবে বিড়বিড় করতে দেখে ওর মা জিজ্ঞেস করে, এই তন্নি, কি হয়েছে? একা একা কি বলতেছিস? কই কিছু না তো। ঠিক আছে, এখন জাগিয়ে রেডি হয়ে তামিমের সাথে গ্রামটা ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। আমার গ্রাম ঘুরে দেখার কোনো ইচ্ছা নাই, আমি এমনিতেই গ্রাম পছন্দ করি না, সেটা তুমি ভালো করেই জানো। পছন্দ না করলেও তোকে যেতে হবে। আমি যাব না। তন্নি, ভুলে যাস না আমি এখানে উপস্থিত আছি। আমার মুখের উপর দাঁড়িয়ে এখানে তোর বাপ চাচা কথা বলতে ভয় পায়, সেখানে তুই ফটর ফটর করতেছিস। দাদু, ওকে এভাবে বলিও না, ছোট মানুষ। ঠিক আছে, বউকে বসিয়ে নিয়ে যা। খান সাহেব উপরে কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। সবার চোরাচুরিতে তন্নি তামিমের সাথে যেতে রাজি হয়। তন্নি রুমে এসে সাপের মতো ফুসফুস করতেছে। এমন সময় তামিম রুমে পা রাখলেই, খুব শখ না বউ নিয়ে ঘুরতে যাও? বারে, বিয়ে করেছি, বউ নিয়ে ঘুরতে যাওয়ার শখ তো থাকবেই। ওই হারামির বাচ্চা, তুই জানিস না আমি তোকে স্বামী হিসেবে মানি না? হ্যাঁ জানি তো, আপনি তো রাতেই আমাকে সাপ সাপ বলে দিলেন। তাহলে দাদুকে বললি না কেন আমাকে নিয়ে ঘুরতে যেতে পারবি না? আমি কোনো মিথ্যা বলতে যাব? আমার তো আপনাকে নিয়ে ঘুরতে যেতে সমস্যা নেই। করতে থাক, যেই দিন আমার সময় আসবে সেই দিন দেখাবো তোকে
এই তন্নি চৌধুরী কি জিনিস। নতুন করে আর কি দেখাবে, আমি তো সব দেখতেই পারছি। এখন রাগ কমলে চলেন, সবাই বাইরে অপেক্ষা করছে। তামিমের কথায় কর্ণপাত না করে তন্নি রেডি হতে শুরু করে। বেশ কিছু সময় নিয়ে রেডি হয়ে নিচে চলে আসে। তন্নিকে এমন রূপ দেখে সবাই যেন অবাক হয়ে গেছে, কেননা তন্নি যে শাড়ি পরেছে তন্নিকে দেখে ওর মা বলে, বাহ, আমার আম্মাজানটাকে তো অনেক সুন্দর লাগছে। লাগবেই তো, দেখতে হবে না মেয়েটা কার। ঠিক কথাই বলেছি। তন্নি, দয়া করে তামিমের সাথে বাইরে গিয়ে সিন ক্রিয়েট করবি না, তাহলে তোর বাপ দাদার নাম খারাপ হবে। হলে হবে, তাতে আমার কি। তারা তো আমাকে এই ফকিরের সাথে বিয়ে দিতে একবারও ভাবেনি। এভাবে বলে না, তারা তো ভালোর জন্যই এটা করেছে। আর তাছাড়া তামিম ছেলে হিসেবে অনেক ভালো। নিকুচি করি আমি ওই ভালোর। তন্নি উপরের কথাগুলো বলেই হন হন করে বাইরে চলে যায়। এদিকে তামিম ও শাশুড়িকে বলে বাইরে চলে আসে। সবাই সামনে আর তামিম আর তন্নি পেছনে পেছনে হাঁটছে। তামিম তন্নিকে এটা সেটা দেখাচ্ছে, তবে সেটা দেখছেই না তন্নি। তন্নি জানেন, এখান থেকে যতদূর চোখ যায় এইসব জমি আপনাদের। সেটা তোকে বলতে হবে না, আমি জানি এইসব জমি আমাদের। আমি তো আর তোর মতো ফকিরের মেয়ে না। ফকিরের মেয়ে না হলে কি হবে, ফকিরের ঘরের বউ তো হয়েছেন। চুপ থাক, তোকে বলছি না আমাকে কখনো বউ বলবি না। তোর মুখে বউ শব্দটা মানায় না। বউ বলতে মানান আর অমানানের কি আছে? সবাই আপনাকে আমার সাথে মানাবে বলেই তো বিয়ে দিয়েছে। আই, তুই কি একটুও চুপ থাকতে পারিস না? সব সময় কানের কাছে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিস। কি করব বলেন, জ্ঞান জ্ঞান করতে তো আর পয়সা লাগে না। তোর সাথে কথা বলাই বৃথা। তন্নি উপরের কথাটা বলি জোরে পা চালাতে শুরু করে। ঘুরতে ঘুরতে বড় বিলের ধারে চলে আসে। তন্নি সহ সবাই গাছের নিচে বসে মজা করতেছে। এমন সময় তন্নি বিলের পানিতে ফুটে থাকা শাপলা ফুল দেখিয়ে বলে, আমার ওই ফুলটা চাই। আপনি কি আমাকে বলতেছেন? না, তোর ভূতকে বলতেছি। সারাক্ষণ এমন রাগ দেখে কথা বলেন কেন? মনে হচ্ছে জন্মের সময় আমার শাশুড়ি আপনার মুখে মধু দেয়নি। কি বলি তুই? না কিছু না। আচ্ছা, আপনি যে শাপলা নিয়ে আসতে বলতেছেন, আমি এখন পানির ভেতরে কি করে যাব? এখানে তো নৌকা নেই। কি করে যাবি সেটা শুনে আমার লাভ নাই। আমি শুধু জানি ওই ফুলটা আমার চাই চাই। বললাম এক জ্বালায়, এই পানিতে যেই পরিমাণে চুলকানি আছে, আমি পানিতে নামলেই তো আমাকে খেয়ে ফেলবে। খুব তো বউ বউ করিস, আর এখন বউয়ের পছন্দের জন্য সামান্য একটা ফুল নিয়ে আসতে পারছিস না। ইমোশনালি ব্ল্যাকমেল করে বসলেন। আচ্ছা, দেখছি কি করা যায়। যেটাই করবি তাড়াতাড়ি কর। এই পারভেজ, এভাবে আমাদের কথা না শুনে একটা ব্যবস্থা করলেও তো পারিস। আমি কি করব? তুই পানিতে নামলো চুলকাবে, আমি নামলো চুলকাবে। তাই তুই নেমে যা, আর ভালোবাসার মানুষের জন্য এইটুকু রিস্ক নেওয়াই যায়। ভাবির পক্ষে গিয়ে আমার সাথে পোল্টি নিচ্ছিস? এটাকে পোল্ট্রি নিয়ে বলে না। যা দোস্ত, তাড়াতাড়ি ফুলটাকে তুলে নিয়ে এনে বাবির খোপায় গুছেছে। যাচ্ছি, তোকে বলতে হবে না। শালা ভাবির পক্ষে চলে গেছে, আর আমি একটা। তামিম বক বক করতে করতে বিলের পানিতে নেমে পড়ে। ধীরে ধীরে ফুলের কাছে চলেও আসে। ফুলটা ছিঁড়ে নিয়ে চলে আসে। ফুলটা তন্নির সামনে ধরে বলে, এই যে ম্যাডাম, আপনার পছন্দের ফুল। তোর কি মনে হয় আমি তোর হাতের এই ফুল নেব? যদি ফুলটা নাই নেবেন, তাহলে আমাকে এই নোংরা পানিতে নামাইলেন কেন? আমার ভালো লাগছে তাই। আজও মানুষ আপনি। আমি চুলকানির জ্বালায় মরতেছি, আর আপনার সেটা ভালো লাগছে। চুপ কর, সবাই কখন চলে গেছে আর আমরা এখানে পড়ে আছি। হাঁটা শুরু করেন, আমি আসতেছি। তুই আবার কোথায় যাবি? পরনের সবকিছুই তো ভুজে একাকার, তাই রোদে দাঁড়িয়ে একটু শুকিয়ে নেই। দেখিস কাপড়ের সাথে সাথে তুই যেন আবার শুকিয়ে না যাস। যাক, শুনে খুশি হলাম। আমার জন্য একটু হলেও আপনার চিন্তা হয়। তোর মতো ফকিরের জন্য আমার চিন্তা করতে বইই গেছে। তন্নি উপরের কথাটা বলেই হাঁটতে শুরু করে। বেশ কিছু দূর আসার পরে গ্রামের কিছু বকাটে ছেলে পেলে ওদের সামনে দাঁড়িয়ে প্রেজেন্ট করতে শুরু করে। পারভেজ একা কিছু করতে পারছে না। তোরা জানিস কার সাথে অসভ্যতামি করতেছিস? সেটা দেখে আমার কি লাভ?
আমি আগে যদি জানতাম গ্রামেও সুন্দরী পাওয়া যায় তাহলে আগেই চলে আসতাম। দেখ ভাই, তোকে আগে কখনো এই গ্রামে দেখি নাই, তাই নিজের ভালো চাইলে এখান থেকে চলে যা। তুই খানবাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছিস, এর ফল ভালো হবে না। ও, তার মানে পরীক্ষিন বাড়ির মেয়ে। আমি নাম শুনেছি কিন্তু কখনো দেখি নাই। এবার একটু তাহলে খান বাড়ির মাল চেখে দেখতে হয়। পায়ের জুতো দেখেছিস? বাড়ি দিয়ে কাল একেবারে ফালা ফালা করে ফেলবো। সুন্দরী, তোমার হাতে বিষ খেতেও রাজি, জুতার কথা তো দূরেই থাকলো। দেখ, ভালো হবে না। আমার শরীরে স্পর্শ করে নিজের বিপদকে ডেকে আনিস না, কইলাম। আমি তো এটাই দেখতে চাই, তোর শরীরে স্পর্শ করলে কি হয় আমার। বকাটে ছেলেটার কথা শেষ হতে না হতে পেছন থেকে তামিম বেশ মজার সুরে বলে, এই যে মামা, একা পেয়ে একটা মেয়েকে এইভাবে হয়রানি করতেছিস কেন? তার স্বামী জানলে কি হবে ভেবেছিস? আগাইয়া রসিক কালা। আরে ভাই, আমাদের এই সুন্দরী চাই, ওর স্বামীকে দিয়ে কি করব? তোদের সাহস থাকলে ওর শরীরে দ্বিতীয়বার স্পর্শ করে দেখা। দ্বিতীয়বার স্পর্শ করার কি আছে? আমি তো ওর হাত ধরেই আছি এখনো। ছেলেটার কথা শেষ হতেই তামিম ওর হাত ধরে হ্যাঁচকা টান দেয়, সঙ্গে সঙ্গে মাগো বলে ওঠে, কিরে মামু, তোর শরীরে তো শক্তি নাই, আমার সামান্য টান সহ্য করতে পারলি না? মামা, তোর সাথে আমরা লাগতে চাই না, তুই এখান থেকে চলে যা। কি করে যাবো বল? যেইভাবে পায়ে হেঁটে এসেছিস সেভাবেই হেঁটে চলে যা। তোরা আমার সুন্দর বউকে আটকে রেখেছিস, তাহলে আমি একা কি করে যাব? মামা, আমাদের ভুল হয়েছে, ভাবি আমাদের ক্ষমা করে দেন। আমরা আর কারোর সাথে নোংরামি করব না। কি ভেবেছিস এভাবে বলবো? আমি ভেবেছিলাম তোদের সঠিক বুঝ এসেছে, তবে না, তোদের একটু সাহায্য করতেই হবে দেখছি। তোর হুমকিতে আমরা মানে ভয় পেলাম। আরে আমরা শহরের ছেলে পেলে এসবে ভয় পাই না। ভয় কি করে পাওয়াইতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই, তোরা ওর বক বক না শুনে মার, বুঝিয়ে দে আমাদের পথে বাধা হয়ে দাঁড়ালে পরিণতি কি হয়। তারপরে সবাই তামিমকে মারতে আসে। তামিম তন্নিকে একটু দূরে সরিয়ে দিয়ে মার শুরু করে। সবাই মার খেয়ে দৌড়ে পালিয়ে যায়। তামিম মেইন ডারে ধরে বলে, কিরে, খুব তো বললি শহরের ছেলে পেলে তোরা, তোদের নাকি হেব্বি শক্তি। মামা, আমাদের হলো শহরের ভেজাল খাদ্য খাওয়া শক্তি, আর তোর হলো গ্রামের নির্ভেজাল খাদ্য খাওয়া শক্তি। তোর সাথে আমরা কি পারি? তোদের প্রথমবার এই গ্রামে দেখলাম বলে অল্পতেই ছেড়ে দিলাম, নেক্সট টাইম যদি গ্রামে দেখি তো খবর আছে। এই গ্রামে তো দূরের কথা, এই জেলাতেও কখনো আসবো না। উপরে কথাটা বলে বকাটে ছেলেটা দৌড়ে পালায়। আবার কিছু দূর গিয়ে চিল্লিয়ে বলে, তুই কি ভেবেছিস তোর এদিকে ভয় পাইছি? আরে বেটা, তোর সাথে পরে হিসাব মেলাবো বলে চলে যাচ্ছি। যা, আমিও অপেক্ষায় থাকলাম হিসাব মেলানোর জন্য। দেখছিস পারভেজ, শালার কত বড় সাহস, আমার বউয়ের হাত ধরে। ওরা তো আর জানে না কাজ জিনিসে হাত বাড়াইছে। ওরা দুজন এভাবে কথা বলছে আর তন্নি সেটা শুনে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, আমাকে ইমপ্রেস করার জন্য সেটা যে তোর সাজানো নাটক সেটা আমি ভালো করেই জানি। শোন, একটা কথা ভালো করে শুনে রাখ, আমি কোনো সিনেমার নায়িকা নই যে তোর এই সব ড্রামা দেখে ইমপ্রেস হব। যা বাবা, একেই বলে যার জন্য করি চুরি সেই জোর গলায় বলে চোর। হয়েছে, তুই যে কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে। এবার চল, বাসায় যাব। চলেন। আল্লাহ জানে আপনাকে কোন মাটি দিয়ে বানিয়েছে, পুরো শরীর ভর্তি শুধু রাখ। কি বলি তুই? কিছু না, চলেন বাসায় যাই। চল, কিছু না বললেই ভালো। তারপর সবাই বাসায় চলে আসে। বাড়িতে আসার পরে রোশনি বেগম তামিমকে জিজ্ঞেস করে, কি ব্যাপার তামিম, তোমার কাপড় চোপড় ভেজা কেন? মনে হচ্ছে ঘুরতে গিয়ে মাছ ধরতে নেমেছিলে। হ্যাঁ আম্মা, আমি বিলের পানিতে ঠিকই নামছিলাম, তবে মাছ মারতে না, বরং আপনার মেয়ের মন রেখে শাপলা ফুল তুলতে। আহারে ভালোবাসা, বইয়ের মান রক্ষা করতে এই পানিতেই নামতে হলো। কি আর করব বলেন, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তার মন তো রাখতেই হবে। দোয়া করি আল্লাহ যেন তোমাদের সারা জীবন একসঙ্গে বেঁধে রাখে এভাবে। আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন, আমিন। বাবা, তুমি রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। তা আম্মা জান, বাড়িতে কাউকে তো দেখছি না। ওহ, তোমাকে তো বলাই হয়নি, সবাই শহরে একটা কাজের জন্য গেছে। ও আচ্ছা।
তামিম আর কথা না বাড়িয়ে সোজা রুমে চলে আসে। দরজা নক না করে এইদিকে তন্নি শাড়ি চেঞ্জ করতেছিল, দরজা না লাগিয়ে। তামিম রুমে প্রবেশ করেই হা হয়ে যায়। তন্নিও বিষয়টা দেখে চিৎকার দিয়ে বসে। তামিম দৌড়ে গিয়ে তন্নির মুখ চেপে ধরে। এইদিকে মেয়েকে এভাবে চিৎকার করতে দেখে মিসেস রোশনি বেগম পড়ে। এই তন্নি, কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? তন্নির মুখ চেপে ধরার কারণে শুধু শব্দ করছিল। আর এইদিকে শাশুড়ির জবাবে তামিম বলে, আম্মাজান কিছুই হয়নি, এই একটু তেলাপোকা দেখে ভয় পেয়েছে। আহা, মেয়েটাকে নিয়ে আর পারি না। এত বড় হয়েছে তবুও তেলাপোকাকে ভয় পায়। যেই পোকা মানুষকে দেখেই ভয়ে লুকিয়ে পড়ে। এই আপনি এভাবে চিৎকার করতেছেন কেন? সবাই নিচ থেকে কি ভাববে? তামিম তন্নির মুখ থেকে হাত সরিয়ে উপরে কথাটা বলে। আর এইদিকে তন্নির আগে ফুসফুস করতে করতে বলে, তুই দরজা নক না করে ভিতরে ঢুকলি কেন? আমি কি জানি আপনি এইভাবে আমাকে সিনেমা দেখানোর জন্য দরজা খুলে রেখেছেন? হি, একেবারে আমি তোর গলা টিপে দেবো। জানিস না কারোর রুমে ঢুকতে হলে অনুমতি নিতে হয়? আপনি জানেন না কাপড় পরিবর্তন করতে হলে ওয়াশরুমে যেতে হয় অথবা দরজা বন্ধ করে নিতে হয়? তুই কি কিছু দেখেছিস? না, আমি কিছু দেখি নাই, তবে নাভির নিচে তিলটা খুব সুন্দর। তামিম উপরে কথাটা বলে বাইরে চলে যায়। এইদিকে তামিম কিছু দেখেনি শুনে তন্নি একটু খুশি হয়, তবে তামিমের বলা শেষ কথা মনে হতেই বলে, কি ব্যাপার? ও যদি আমার কিছু নাই দেখে থাকলে নাভি নিচে তিলের খবর কি করে জানলো? তামিমের বাচ্চা, তোকে তো আমি মেরেই ফেলবো। তন্নির আগে ফুসফুস করতে থাকে। এদিকে তামিম সোজা ওদের বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই দেখতে পায় ওর মা আর বাবা ঝাড়ু বানতেছে। মা, তোমাদের না কতবার বলেছি এসব কাম করবে না, তাও কেন এসব কাম করো? শোনো পাগল ছেলের কথা। আরে বাপ, আমরা যদি কাম না করি তাহলে খাইমু কি? হ্যাঁ, তোর মাই তো ঠিকই বলেছে। আমরা এই কাজ করেই তো চলি। বাজারে নিয়ে বিক্রি না করলে কি পেটে ভাত জুটবে? তা তুই বৌমাকে রেখে একা চলে আসলি কেন? বৌমাকে সাথে করে নিয়ে আসলেই তো পারতি। আর বউ, আচ্ছা মা, তোমরা এই কাম বাদ দাও। আমি বলছি না সংসার চালাতে যত টাকা লাগে আমি দেবো। তোমরা কি ভুলে গেছো তোমাদের সেই ছোট্ট কোকা এখন অনেক বড় হয়ে গেছে, সে কামাই করতে শিখেছে। শোনো ছেলের কথা। আরে বোকা, আমরা যদি কাম না করি তাহলে তো হাত পা অবশ হয়ে যাবে। তখন শুধু শুধু ডাক্তারের দুয়ারে ঘুরে বেড়াতে হবে। তার চেয়ে বরং কাম করে শরীর সুস্থ রাখাই ভালো। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আর এই টাকাগুলো রাখো, খেতে সাথ দিতে হবে। বাবা, তোর তো এখন টাকা লাগবে, নতুন বিয়ে করেছিস, তারও একটা খরচের ব্যাপার স্যাপার আছে। আব্বা, তোমাকে সেটা নিয়ে একদম চিন্তা করতে হবে না, আমি সব সামলে নিতে পারবো ইনশাল্লাহ। আবার এসে যখন পড়েছিস তখন চল, এক মুঠ ভাত খাবি আমাদের সাথে। না মা, আমি এখন কিছুই খাবো না, আমি এক্ষুনি চলে যাব। আচ্ছা, তাহলে এক সময় বৌমাকে সাথে করে বাড়িতে নিয়ে আসিস কিন্তু। সে যদি কখনো আসতে চায় তো নিয়ে আসবো, ধনির মেয়ে বলে কথা, জোর তো আর করা যাবে না। সেটাও ঠিক। আচ্ছা বাবা, সাবধানে থাকিস কিন্তু। তোমরাও সাবধানে থাকিও, গেলাম। তামিম উপরে কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আসলে এরা তামিমের আপন বাবা মা না। তামিমের যখন 2 বছর বয়স তখন এরা তামিমকে নদীর পাড়ে কুড়িয়ে পাইছে। গরিব মানুষ হওয়া সত্ত্বেও কখনো তামিমকে কষ্ট পেতে দেয়নি, যতটুকু পেরেছে করেছে। তামিম খান বাড়িতে থাকে, তবে বাবা মায়ের কথা কখনো ভোলে না। সময় পেলেই ছুটে আসে তাদের দেখতে। তাদের নিজের কোনো সন্তান নেই। এদিকে রোশনি বেগম খাবার বেড়ে অপেক্ষা করতে থাকে। বেশ কিছু সময় পার হয়ে যাবার পরও যখন তামিম আসে না দেখে তন্নিকে ডেকে বলে, তন্নি, তামিম কোথায়? জানি না আমি। তোর স্বামী কোথায় তুই জানিস না? এটা আবার কেমন কথা? ও কি আমার মোবাইল নাকি যে আমি সব সময় খোঁজ রাখবো? শোন মেয়ে, একটা কথা বলি, স্বামী সবসময় মোবাইল ফোনের মতোই হয়। তাদের সব সময় নিজের কাছে যত্ন করে রাখতে হয়, না হলে হারিয়ে যাওয়ার ভয় থাকে। আমু দেখো, তোমার এই সব কথা আমার একদম শুনতে ভালো লাগছে না। প্লিজ একটু চুপ করো। না, আমার বাদর ছেলেটা ভাত খাবে বলে কোথায় যে গেল, ছেলেটাকে নিয়ে আর পারি না।
রোশনি বেগমের কথা শেষ না হতেই তামিম বাড়ির ভেতরে প্রবেশ করে পিছন থেকে বলে, আম্মাজান, আপনার বাদর ছেলে এসে পড়ছে। কোথায় গেছিলি? হ্যাঁ, আমি সেই কখন থেকে তোমার জন্য খাবার নিয়ে বসে আছি। আসলে আম্মাজান, আমি একটু মা বাবাকে দেখতে গিয়েছিলাম। নিজের জন্মদাতা পিতা মাতা না হয়েও তারা আমার জন্য অনেক করছে। আসো, আগে খাবার খেয়ে নাও, পরে তোমার থেকে সব শুনবো। আচ্ছা ঠিক আছে। এইদিকে তন্নি জানতো না তামিম যে পালিত বাবা মায়ের কাছে মানুষ, তাই জিজ্ঞেস করে ওর আম্মুকে, আম্মু, আমি জানতাম ও একটা ফকিরের ছেলে, কিন্তু এখন তো আবার বলছে এতিম। হ্যাঁ, তামিমের আপন বাবা মা না এরা, সেটা আমরা সবাই জানি। তাই তো তোর দাদু ওকে এত ভালোবাসে। আমি এই কয়েকদিনে দেখেছি তামিম এই বাড়ির সবার চোখের মণি। চোখের মণি? আসলে দাদুর সাথে সাথে সবাই চোখেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে, না হলে এমন খ্যাত ছেলে কারো চোখের মণি হয় নাকি? চুপ কর ফাজিল মেয়ে, জামাই সম্পর্কে কেউ এভাবে কথা বলে? হ্যাঁ আম্মাজান, ছেড়ে দিন না। আমার বউটা ছোট মানুষ, এখনো ভালো মন্দ বোঝে না। ভালো মন্দ বোঝে না? আজ বাদে কাল বাচ্চার মা হবে, সে এখনো ছোট। তন্নি বাচ্চা কথা শুনে সেখান থেকে চলে যায়। এইদিকে জামাই শাশুড়ির কথা বলতে বলতে খাওয়া শেষ করে। রাতে খাওয়া দাওয়ার পর সবাই বসে গল্প করতেছে, এমন সময় রফিক সাহেব বলে, আব্বা একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি কথা বলতে চাস? আমাদের ঢাকায় চলে যেতে হবে, অফিস থেকে ফোন দিয়েই যাচ্ছে, আর তাছাড়া তোর নিরোর সামনে পরীক্ষা। হ্যাঁ যেতে তো হবেই, তবে আমি চাই তুই তামিমকে সাথে নিয়ে যা, তাহলে কেমন দেখায়। আমি এটাই আপনাকে বলতে চাচ্ছি, তামিম আমার ছেলে হিসাবেই আমার বাড়িতে থাকবে, আমার মেয়ের জামাই হয়ে না। ঠিক আছে, তা তোরা তাহলে কখন বের হবি? সকালেই বের হব ইনশাল্লাহ। আচ্ছা তামিম, তুই তাহলে তোর সব কিছু গুছিয়ে নিস, ওদের সাথে ঢাকায় গিয়ে থাকবি। দাদু, আমি তোমাকে ছেড়ে ঢাকায় যাব না। আমি চলে গেলে তোমাকে দেখে রাখবে কে? আরে গাধা, আমার চিন্তা তোরে করতে হবে না, তোর ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আর তাছাড়া তন্নি থাকবে ঢাকায়, তুই এখানে থাকলে কি হবে নাকি? সেটাও ঠিক। আচ্ছা দাদু, তুমি চাইলে কি আমাদের দুজনকেই গ্রামে রাখতে পারো না? শোনো বোকা ছেলের কথা। আরে বোকা, তন্নি মেডিকেলের ছাত্রী, ওকে পড়াশোনা করতে ঢাকায় থাকতে হবে। আর তাছাড়া তুই সময় পেলে গ্রামে এসে ঘুরে যাবি, তাহলেই তো হলো। তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। আমি ছোট থেকে তোমার কাছেই বেশি সময় পার করেছি, কখনো দূরে যাইনি। এবার একটু কষ্ট হবে থাকতে। ঢাকায় গিয়ে রং বেরঙের গাড়ি দেখলি গ্রামের কথা ভুলে যাবি। না দাদু, যে মাটির গন্ধ আমার সারা শরীরে মিশে আছে সেটা কখনো ভুলবো না। এভাবেই ওদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে তন্নি জানেই না তামিম ওদের সাথে ঢাকা যাবে। তন্নি রুমে শুয়ে বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেই ব্যস্ত। তামিম সবার থেকে বিদায় নিয়ে রুমের সামনে চলে আসে। দরজা হালকা শব্দ করে বলে, ভেতরে আসতে পারি? তামিম দুইবার ডাকার পরেও তন্নি যখন কিছুই বলে না, তখন তামিম আর দাঁড়িয়ে না থেকে সোজা রুমের ভেতরে প্রবেশ করে। তবে আজব ব্যাপার হলো, তন্নি রুমের ভেতরে নেই, বরং তন্নি বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে। তামিম একটু জোর গলায় বলে, এই যে ম্যাডাম, কথা বলা শেষ হলে ঘুমিয়ে পড়েন, বেশি রাত জাগলে শরীর খারাপ করবে। তুই তোর কথা চিন্তা কর, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, আমি নিজেকে নিয়ে ভাবতে জানি। আপনার যা ইচ্ছে করেন, আমার কি, আমি ঘুমিয়ে গেলাম। তামিম আর কোনো কথা না বলে সোজা ঘুমিয়ে যায়। এদিকে বেশ কিছু সময় পরে তন্নি ফোন কেটে রুমে এসে বলে, কি রে ফকিরের বাচ্চা, দেখি আমাকে না জ্বালিয়ে সত্যি সত্যি ঘুমিয়ে গেছে। না থাক, ঘুমা, এমনিতেই সারাদিন অনেক প্যারা দিয়েছি, এখন আর কিছুই ঘুমো না। তন্নি উপরে কথাগুলো বলে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই রেডি হয়ে বের হবে, এমন সময় শফিক সাহেব বলে, তুমি ঢাকা যদি চলার পথে কখনো ওদের সাথে দেখা হয়, কখনো যেন আমাদের সামনে না আসে। চাচু, তুমি নিজেই বলছো আপু যেন আমাদের সামনে না আসে, তাহলে আমার সামনে কি করে পড়বে? আরে আমি এভাবে বলছি নাকি পাগলি মেয়ে? পাগলি মেয়ে না, পাগলি মা, বুঝেছো? না বুঝে আমার কোনো উপায় আছে নাকি? আচ্ছা তো নিয়ে সাবধানে থাকিস। আচ্ছা, তোমরাও সাবধানে থাকিও। এভাবে কথা বলে সবাই সবার থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে চলে আসে। তামিম যখন গাড়িতে উঠতে যাবে, এমন সময় তন্নি ওর বাবাকে বলে, আবু, ও আমাদের গাড়িতে উঠেছে কেন?
আমরা চলে যাচ্ছি, জামাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ও আমাদের সাথে যাবে মানে কি? আরে বোকা মেয়ে, জামাই তো সাথেই যাবে। নিয়ে চলো, আমি ওকে বিয়ের স্বাদ মেটাবো ঢাকায় গিয়ে। তারপর আর কিছু না বলি সবাই গাড়িতে উঠে বসে। তামিম ড্রাইভ করতেছে। বেশ কিছু সময় গাড়ি ড্রাইভ করার পরে একটা গ্যাস পাম্পে এসে গাড়ি দাঁড় করায় গ্যাস ভরার জন্য। সবাই গাড়িতে বসে আছে, শুধু তামিম বাইরে বের হয়েছে, একটু সিরিয়াল পড়েছে। মিনিট 20 সময় লাগবে, তাই তামিম পাশের একটা দোকানে গিয়ে কফি খাচ্ছে আর একটা ছেলেকে দিয়ে গাড়ির ওখানেই কফি পাঠায়। সাথে তন্নির জন্য কিছু চিপস পাঠায়, কেননা তন্নি চিপস খুব পছন্দ করে। কফি নিয়ে দিতেই সবাই খাওয়া শুরু করে। এদিকে কফি পেয়ে তন্নির আম্মু বলে, দেখেছো তন্নির আব্বু, তামিম আমাদের জন্য কত ভাবে, সে আমাদের জন্য কফি বানিয়েছে। ছেলেটা আসলে অনেক ভালো। আমার ভাগ্যক্রমে এমন একটা হিরের টুকরো জামাই পেয়েছি, আবার ঠিক ছেলের সাথেই তন্নিকে বিয়ে দিয়েছে। একদম ঠিকই বলেছে, তামিম ধীরে ধীরে সবার মন জয় করে নেবে দেখিও। মা বাপের এমন কথা শুনি তন্নির যেন পুরো শরীর জ্বলে যাচ্ছে, তাই বেশ জোর গলায় বলে, কি শুরু করেছো তোমরা? ও এতটাও ভালো না যেমনটা তোমরা বলতেছো। আমরা তো ওর মাঝে কোনো খারাপ দেখি না। তোমরা জানো না, মানুষের বাহিরের রূপ দেখে ভিতরে পৌঁছা যায় না। তুই যত যাই বলিস না কেন, তামিম আসলেই হীরের টুকরো ছেলে। তন্নি আর কিছু বলে না, জানালা দিয়ে আর চোখে তামিমকে দেখছে আর চিপস খাচ্ছে। কিছু সময় পরে গ্যাস ভরে দিলে তামিম চলে আসে আর বলে, আব্বা আম্মা, আপনাদের জন্য আর কিছু নিয়ে আসবো নাকি? না তামিম, আমাদের আর কিছু লাগবে না, তুমি গাড়ি চালাতে শুরু করো, আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। ঠিক আছে। তামিম উপরে কথাগুলো বলে, গাড়িতে উঠে আবারও গাড়ি চালাতে শুরু করে। বেশ কিছু সময় গাড়ি চালানোর পরে তামিম একটা রেস্টুরেন্ট দেখে গাড়ি থামিয়ে দেয়, কেননা দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। সবাই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে একটা টেবিলে বসে। তামিম ওয়েটারকে দেখে সবার পছন্দের খাবার নিয়ে আসতে বলে, তামিম, তুমি না কখনো ঢাকায় আসছো নাই, তাহলে চেনো কি করে? এখন সবকিছু ডিজিটাল না, ম্যাপ দেখে তো সবকিছু বোঝা বা চেনা যায়। সেটাও তো ঠিক, তবে তুমি খুব সুন্দর গাড়ি ড্রাইভ করো। আসলে দাদুকে এখানে ওখানে নিয়ে যাওয়ার জন্যই গাড়ি ড্রাইভ করাটা শিখেছিলাম। ভালো করেছো, এখন তুমি তো অনেক পথ ড্রাইভ করলে, বাকি পথ আমি ড্রাইভ করি। সে কি কথা আব্বা, ছেলে থাকতে বাবা কষ্ট করে গাড়ি ড্রাইভ করবে, এটা হতেই পারে না। আরে তোমার একা ড্রাইভ করতে তো অনেক কষ্ট হবে, তাই বলছি। আর বলবে না, আমি একাই ড্রাইভ করতে পারবো। খাবার এসে গেছে, খেয়ে নিন। তুমি খাওয়া শুরু করো। তামিম যখনই খাবার মুখে দিবে এমন সময় তন্নি মিন মিন করে বলে তামিমের কানের কাছে এসে, জীবনে এত ভালো খাবার চোখে দেখেছিস? খাওয়ার পরে তো আবার পেট খারাপ করবে না? সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, পেট খারাপ হলেই তো ভালো রুমে শুয়ে কাটাতে পারবো। তোকে রুমে রাখলেই তো থাকবি। রুমে রাখবেন না তো গরুর গোয়ালে রাখবেন নাকি তাহলে? আমার তো মন চাচ্ছে তোকে নিয়ে গরুর গোয়ালেই রাখতে। ওদের এভাবে কথা বলতে দেখে তন্নির বাবা বলে, কিরে তনি, তুইও খাচ্ছিস না, আবার তামিমকেও খেতে দিচ্ছিস না, কাহিনী কি? কিছু না বাবা। কথা না বলে খাবার খাও। আর কোনো কথা না বলে সবাই খাওয়া শুরু করে দেয়। এইদিকে তামিম তন্নির দিকে আর চোখে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে, যেটা দেখে তন্নির আগে ফুসতেছে, তবে কিছু বলতে পারছে না। মনের মাঝে রাগ চেপে খাওয়া শেষ করে বাইরে গিয়ে দাঁড়ায়। তামিম পেছন পেছন এসে পাশে দাঁড়িয়ে নরম কণ্ঠে বলে, কি ব্যাপার, মায়াবতীর মুখটার আগে রক্ত লাল ধারণ করেছে যে? বাসায় গিয়ে নেই, তারপর কেন সেটা বোঝাবনি। বাবা, এত রাগ? অনেক। তা রাগটাকে সাময়িক ঠান্ডা করার জন্য কিছু খাবেন নাকি? ঠান্ডা বা কোক জাতীয় কিছু? একটা কোক আর আইসক্রিম নিয়ে আয়, আইসক্রিম আমার বেশ পছন্দের। আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসতেছি, দাঁড়ান। তামিম উপরে কথাটা বলি দৌড়ে দোকানে গিয়ে তন্নির পছন্দের সবকিছু নিয়ে আসে। এই যে মায়াবতী, নিন আপনার পছন্দের খাবারগুলো এখানে আছে। দে। তন্নি নিয়ে খাওয়া শুরু করে। এইদিকে তন্নির বাচ্চামো স্বভাবটা বেশ উপভোগ করছিল তামিম। এমন সময় ওর শাশুড়ি এসে বলে, তামিম তাড়াতাড়ি চলো, আরো অনেক পথ যেতে হবে। আপনারা গিয়ে গাড়িতে বসেন, তন্নির খাওয়া হলে আমি সাথে নিয়ে আসতেছি।
আচ্ছা, তাড়াতাড়ি এসো। রোশনি বেগম উপরে কথাটা বলেই চলে যায়। এইদিকে তন্নি আইসক্রিম খাওয়া হয়ে গেলে তামিমের মুখের উপর ছুঁড়ে দিয়ে বলে, জীবনে মেয়ে মানুষ দেখিসনি? এমন করে তাকিয়ে আছিস যেন আমি কোনো শিকার, চোখ সরালে উধাও হয়ে যাব। ঠিক সেটা না, আসলে নিজের বউকে কাছ থেকে মন ভরে দেখার মজাই আলাদা। দেখ, আমি 1000 বার কইছি আমাকে বউ বলে ডাকবি না। আমি তোকে স্বামী হিসেবে মানি না, মানবো না। আচ্ছা ঠিক আছে, এবার তো চলেন, সবাই গাড়িতে অপেক্ষা করতেছে। চল। তারপর তামিম রুমাল দিয়ে মুখ মুছে গাড়িতে গিয়ে বসে। তন্নিও চলে আসে। তামিম আবারও গাড়ি চালাতে শুরু করে। সবাই পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সবাই বাসায় চলে আসার পরে তন্নি, তুই তামিমকে সাথে নিয়ে তোর রুমে যা, আর জামাইকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম দেখিয়ে দে। ওকে আমার সাথে নিয়ে যেতে বয়েই গেছে। কি কথা? হ্যাঁ, তামিম তো স্বামী, আর স্বামীর সাথে কেউ এভাবে কথা বলে নাকি? কিসের স্বামী? আমি ওকে কখনো স্বামী হিসেবে মানবো না। তোমরা আমার সাথে চিট করেছো। দেখ তন্নি, যা হবার তা তো হয়েই গেছে। সব কিছু মেনে নিয়ে নিজের মতো করে শুরু কর। তামিম ছেলে হিসেবে অনেক ভালো। নিকুচি করি আমি ওর ভালো, তোমরাই ভালো নিয়ে থাকো, আমি গেলাম। তন্নি উপরের কথাগুলো বলে সেখান থেকে হন হন করে চলে যায়। এদিকে মিসেস রোশনি বেগম তামিমকে জিজ্ঞেস করে, তামিম, তন্নি তোমার সাথে এমন ব্যবহার করে, কখনো বলনি কেন? আমি চাইনি আপনারা কষ্ট পান, আর তাছাড়া ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমরা তাহলে জেনে শুনে তোমার জীবনটা নষ্ট করলাম? এতে আপনাদের কোনো দোষ নেই, সবটাই আমার কপালের লিখন। যাই হোক, ওকে আপনারা ফোর্স করিয়েন না, ওকে ওর মতো চলতে দিন। তুমি যা ভালো বোঝো সেটাই করো। আমি কোথায় থাকবো যদি দেখিয়ে দিতেন, যেহেতু তন্নির রুমে থাকতে দিবে না। এই বাড়ি ওর না, এই বাড়ি আমার। আমি যা বলবো সেটাই হবে, তুমি ওর রুমেই থাকবে। আব্বা, কেন ওকে জোর করতেছেন? যে মানতে চায় না তাকে জোর করা ঠিক না। সেটা আমি দেখতেছি, তুমি ওই রুমে গিয়ে ফ্রেশ হও। তামিম আর কিছু না বলে তন্নির রুমে চলে আসে। তন্নি তখন ওয়াশরুমে ছিল। তামিম সোফায় শুয়ে আছে। এমন সময় তন্নি ওয়াশরুম থেকে বের হয়ে বলে, কি রে, তোকে না বললাম আমার রুমে না আসতে? আমি এখন কোথায় যাব তাহলে? আব্বা বলে এখানে থাকতে, আপনি বলেন বাইরে থাকতে। আমি তো দেখছি ফুটবল হয়ে গেছি। তোকে আমি ফুটবল বানিয়েই খেলবো, আর বিয়ের শখ মেটাবো। সে না হয় মেটাইয়েন, এখন একটু ঘুমাতে দেন দয়া করে, আমি ভীষণ ক্লান্ত। তামিমের কথা শুনে তন্নি আর কিছুই বলে না, কেননা তন্নি বুঝেছে এত পথ ড্রাইভ করেছে, একটু ক্লান্ত হবেই। তন্নি আয়নার সামনে বসে একটু পরিপাটি হয়ে ফোনটা হাতে নিয়ে ছাদে চলে যায়। এইদিকে তামিম ফোন বের করে কাকে কল দিয়ে একটা কাজের কথা বলে। কল কেটে দিয়ে ওর দাদুকে ফোন দেয়। কল হতেই খান সাহেব রিসিভ করে। আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোদের পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি তো দাদু ভাই? না দাদু ভাই, আমরা সহি সালামতে পৌঁছে গেছি, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। এখন তাহলে একটু রেস্ট নে, এমনিতেই সারাদিন জার্নি করেছিস, শরীর অনেক ক্লান্ত। দাদু, তোমার শরীরের যত্ন নিও কেমন? ঠিক আছে। আর শোন, তোর বাবা মাকে ফোন দিয়ে একটু খোঁজ নিস, খবর নিস। সেটা তো নিতেই হবে। আচ্ছা এখন তাহলে রাখলাম, ভালো থেকো ভাই। তামিম উপরের কথাগুলো বলেই ফোন কেটে দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। রাত্রে খাওয়ার সময় হয়ে গেছে, তবুও তামিম উঠছে না দেখে তামিমের শাশুড়ি তন্নিকে বলে, তন্নি, তুই এখানে এসে বসে আছিস, তামিমকে ডেকে নিয়ে আসে। ছেলেটা সে কখন খেয়েছে। তোমার দরকার হয় তুমি গিয়ে ডাকো, আমি এসব ফকিরের বাচ্চাকে ডাকতে পারবো না। কি সব কথা বলতেছিস? হ্যাঁ, তামিম তো স্বামী, আর স্বামীকে কেউ এভাবে কথা বলে? স্বামী মাই ফুট, আমি ওকে স্বামী হিসেবে মানি না, আর কখনো মানবো না। কেন এমন করতেছিস? যা তো, তামিমকে গিয়ে ঘুম থেকে ডেকে নিয়ে আয়। আমি পারবো না, তোমার দরকার হলে তুমি গিয়ে ডেকে নিয়ে আসো। তন্নি উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। এদিকে রোশনি বেগম আর কোনো উপায় না পেয়ে নিজেই তামিমকে ডাকতে যাবে। এমন সময় তামিমকে দেখে নিচে চলে আসতে। তামিমকে দেখে রোশনি বেগম বলে, তুমি এসেছো? আমি এক্ষুনি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। আসলে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুইতেই ভীষণ ঘুম পেয়েছিল, তাই একটু ঘুমিয়েছিলাম। ভালো করেছো, এই জন্যই আমি তোমাকে ডাকিনি। আব্বাকে দেখছি না, আবার আপনার মেয়েকেও তো দেখছি না, কোথায় গেছে নাকি সবাই? তোমার শ্বশুর একটু বাইরে গেছে, আর তন্নি মনে হয় ছাদে গেছে। ও আচ্ছা।
নাও টেবিলে বসো, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। সবাই আসুক, একসাথেই বসে খাই। আব্বাকে রেখে খাওয়াটা কেমন দেখায়? আরে তুমি খেয়ে নাও, তোমার শ্বশুর কখন আসে না আসে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর তন্নির কথা কি বলবো, ওর যখন মন চাইবে তখন খাবে। তারপরেও আমি গিয়ে তাকে ডেকে নিয়ে আসি। গিয়ে দেখো। তামিম আর কিছু না বলে সোজা ছাদে চলে আসে। ছাদে এসে দেখে তন্নি আকাশের দিকে তাকিয়ে তারা দেখছে। তামিম পেছনে দাঁড়িয়ে বলে, আজকের চাঁদটা অনেক সুন্দর না? তারাগুলো কত সুন্দর করে জ্বলছে মিটমিট করে। তামিমের কথা শুনে তন্নি পেছনে ফিরে দেখে কিছু না বলে আবারও সেই আগের মতোই আকাশের দিকে তাকিয়ে থাকে। তন্নির জবাব না পেয়ে তামিম আবারও বলে, এভাবে আমার উপর রাগ করে থেকে কি করবে? ভাগ্যে যেটা ছিল সেটাই তো হয়েছে। ভাগ্যের লিখন তো আর কেউ বদলাতে পারে না। তোর জ্ঞান আমি শুনতে চাচ্ছি না। তোকে কে বলেছে এভাবে এসে বকবক করতে? তুই দেখেছিস না আমি একা দাঁড়িয়ে আকাশের তারা মেলা দেখছি? দূর আকাশের চাঁদ আর আমার মাঝে অনেক মিল। সেও একা আর আমিও একা। দেখ ভাই, তোর কথা আমার ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দে। এমনিতেই বয়ফ্রেন্ডের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। ও আসলে আম্মা খেতে বললো, তাই ভাবলাম আপনাকে সাথে নিয়ে খাই। আব্বা তো বাসায় নেই। তোকে আমার কথা কে ভাবতে বলেছে? আমার যখন সময় হয় আমি খেয়ে নিব। আচ্ছা, মনে করে খেয়ে নিয়েন তাহলে। তামিমের কথার আর কোনো জবাব দেয় না তন্নি। তাই তামিমও আর সেখানে দাঁড়িয়ে না থেকে নিচে চলে আসে। তামিমকে একা নিচে আসতে দেখে রোশনি বেগম জিজ্ঞেস করে, তন্নি মনে হয় তোমার সাথে আসেনি? বাদ দিন ওর কথা। আসলে ওর সাথে যেটা হয়েছে সেটার জন্য এমনটা করা স্বাভাবিক। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। তন্নির উপরে উপরে যতই রাগ দেখাক না কেন, ও অনেক লক্ষ্যে একটা মেয়ে। আল্লাহ ভরসা। আচ্ছা খাবার দেন তাহলে, আমি খেয়ে উঠি। এমা, তোমাকে খাবার না দিয়ে আমি বকবক করেই যাচ্ছি। বসো, আমি খাবার দিচ্ছি। তামিম খাবার টেবিলে বসলে রোশনি বেগম খাবার দেয়। তামিম খাবার খেয়ে রুমে চলে আসে। পকেট থেকে ফোনটা বের করে পারভেজকে কল দেয়। কল হতেই পারভেজ রিসিভ করে। হ্যাঁ বন্ধু, বল। সারাদিন তো একবারের জন্য খবর নিলি না। খবর নিকে আমিও তোর কাছে আসার ব্যবস্থা করতেছি। এসে একেবারে খবর নিব। মানে তো বুঝলাম না। স্যারের সাথে কথা বলে আমি তোর এখানে যাওয়ার ব্যবস্থা করেছি। তোর কথা বলাই স্যার মানা করতে পারেনি। বাহ, আমার উপর দিয়ে চালিয়ে দিলি। আচ্ছা আসতেছিস কবে? আর শোন, আমাদের খবর যেন কেউ না জানে। আগামীকালকেই আসবো ইনশাল্লাহ। আর আমাদের কথা কাক পক্ষ জানতে পারবে না। তা ভাবি কেমন আছে? আর ভাবি আছে ইনশাল্লাহ ভালোই। দোস্ত, তোর সাথে এমন হবে জানলে তোর থেকে কখনো বিষয়টা লুকাতাম না। তোকে আর দোষ দিয়ে কি করব? আমার কপালের লেখন ছিল সেটাই হয়েছে। শোন, আমি তোর অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি, কালকে উঠিয়ে বাবা মাকে দিয়ে আসিস। আমি আসার সময় তাদের সাথে দেখা করতে আসতে পারিনি। আচ্ছা, আমি দিয়ে আসবনি আর তোর কথা বুঝিয়ে বলবনি। আচ্ছা ভালো থাক, এখন তাহলে রাখি ভাই। ওকে বাই, ভালো থাক, আর কালকেই দেখা হবে ইনশাল্লাহ। তারপরে দুই বন্ধুর ফোনে কথা বলা শেষ হয়। তামিমের কথা বলা দেখে রহস্যের গন্ধ পাচ্ছেন আপনারা। আসলে একটু রহস্য আছে, তবে সেটা সাথে থাকেন, পরে সব জানতে পারবেন। তামিম ফোন কেটে দিয়ে দেখে তন্নি ওর দিকে রাগে চোখে তাকিয়ে আছে। তামিম রাগের বিষয়টা বোঝার চেষ্টা করে, বুঝতে পারে ও তন্নির বিছানায় শুয়ে আছে। তামিম তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে সোফায় গিয়ে বসে। এইদিকে তন্নি ওর কাছে এসে কলার ধরে বলে,